বিগত কয়েক সপ্তাহ ধরে জাঁকিয়ে বসেছে শীত। গ্রাম থেকে শহরে সকলে এখন শীতে কাঁপছে। শীতের বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া থাকলেও রোগ ব্যাধির কিন্তু কমতি থাকে না। বেশিরভাগে পরিবারের শিশু এবং বয়স্করা শীতে বেশি আক্রান্ত হয়ে থাকে নানান রোগ ব্যাধিতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকের শীতের রোগ বালাই এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে কথা বলতে যুক্ত হয়েছেন ডাক্তার প্রদীপ চন্দ্র কর। তিনি আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো সংবাদ প্রকাশের আজকের আয়োজনে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রথমে জানতে চাইবো যে শীতকালে মূলত মানুষ কোন কোন রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে, সে বিষয়ে আমাদেরকে একটু প্রথমেই জানাবেন। শীতকালটা তো খুব অসুখ বিসুখের বিষয়ে খুব ভালোই একটি সময়, তবে ওই শ্বাসনালীর সমস্যাগুলো, নাকের সমস্যা, শ্বাসনালীর সমস্যা, এগুলো জি, কিন্তু শীতে বেড়ে যায়। আর অন্যথায় শীতের সময় মানুষের দেহযন্ত্র মোটামুটি ভালো থাকে, আরামে থাকে। তবে যেহেতু শীতের প্রকোপ, কুয়াশা এবং এগুলো মিলিয়ে শ্বাসনালীর প্রদাহ, নাকের অ্যালার্জি, শিশুদের বেলায় বিশেষত শ্বাসতন্ত্রের রোগ, সংক্রমণ, এগুলো বৃদ্ধি দেখা যায়। বয়স্ক মানুষের যাদের ব্রঙ্কাইটিস আছে, পুরাতন ব্রঙ্কাইটিস যাদেরকে আমরা বলি আচ্ছা। সিওপিডি, হুম হুম। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেগুলো আমরা ক্রনিক ব্রঙ্কাইটিসও বলি, আমরা একই একই জিনিস, এটির প্রকোপ কিন্তু বেড়ে যায়। বেড়ে যায় অ্যাজমার প্রকোপ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমরা এখন শুধু অ্যাজমাই বলি এটাকে। অ্যাজমার প্রকোপ বৃদ্ধি পায়। বাচ্চাদের শ্বাসতন্ত্রের রোগের কথা বললাম আমরা, সেটা বৃদ্ধি পায়। অ্যালার্জিক রাইনাইটিস, নাকের অ্যালার্জিটা বৃদ্ধি পায়। বাচ্চাদের কিছু কিছু একেবারে ছোট বাচ্চাদের উইন্টার ডায়রিয়া বলে একটা শব্দ আছে, যে শীতকালীন ডায়রিয়া, এটির জি। প্রকোপ কিছু বাড়ে। আর চর্মরোগের উপর কিছুটা প্রভাব থাকে শীতের, ঠান্ডার। এছাড়া মোটামুটি ভাবে অন্যান্য সিস্টেমগুলো যদি আমরা মেনটেন করে চলি, তাহলে অন্যান্য সিস্টেমিক রোগগুলো শীতের বেলা কমই হয়। এই রোগগুলো আমরা প্রধানত পেয়ে থাকি শীতকালে। জি জি। এই যে কাশি এবং অ্যাজমার যে সমস্যাটার কথা আপনি বললেন, শীতের আবহাওয়ায় এই বিষয়টা কেন হয় বা এই রোগে কেন আক্রান্ত হচ্ছে মানুষ বেশি, এটি কাশি এবং হচ্ছে অ্যাজমা? এটি হচ্ছে যে মানে আবহাওয়ার একটি প্রভাব সরাসরি শ্বাসতন্ত্রের উপর তো পড়ে। জি আমরা যে বাতাসটা টেনে নিচ্ছি, যে বায়ুটা টানছি, এটির টেম্পারেচার এবং এটির আর্দ্রতা আমাদের শ্বাসনালীকে সরাসরি প্রভাবিত করে। এবং আমরা জানি যাদের কোল্ড অ্যালার্জি আছে, কোল্ডে যাদের অ্যালার্জি আছে, তাদের শ্বাসনালীটা এই সময় রিয়েক্ট করে। অ্যালার্জিক রাইনাইটিস, নাকের অ্যালার্জিটা বেড়ে যায়, শ্বাসতন্ত্রের অ্যালার্জি রোগগুলো বেড়ে যায়। এবং আমরা জানি যে অ্যাজমা তো মূলতই হচ্ছে একটি অ্যালার্জি জনিত রোগ শ্বাসতন্ত্রের। জি। সেই ক্ষেত্রে এই যে শীতের সময় ঠান্ডার জন্য এই প্রকোপটা বাড়ে। শীতের সময় কিছু কিছু ফুল ফুটে বেশি শীতের সময়, ফুলের রেণু, এটিও অ্যাজমার একটি প্রধান কারণ। এবং ধুলাবালু, বিশেষ করে কুয়াশার সাথে ধুলা মিশে যে একটি, বা ধোঁয়া মিশে যে একটি মিশ্রণ তৈরি হয়, সেটিও শ্বাসনালীর জন্য খুবই ক্ষতিকর। এটি একটি ব্যাপার। আর শীতকালে পুরাতন ব্রঙ্কাইটিস রোগটিও একই, এই সমস্ত কারণে এগুলো সবগুলোই পুরাতন ব্রঙ্কাইটিস রোগেরও প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি আর কি আমরা, যেগুলো রোগটাকে প্রভাবিত করে, পজিটিভলি প্রভাবিত আচ্ছা। করে, রোগের সরাসরি কারণ না হলেও রোগটিকে বাড়িয়ে দেয়। সেই যে প্রদাহ, ফুসফুসের প্রদাহ জনিত রোগগুলো বেড়ে যায় শীতের সময়, আবহাওয়ার কারণে, কুয়াশার কারণে, ফুলের রেণু এবং এই সমস্ত যা বললাম আমরা, এগুলোর কারণে বেড়ে যায়। এগুলোর প্রকোপটা আমরা বেশি দেখতে পাই। ধন্যবাদ। আর শীতে চর্মরোগের বিষয়টা আপনি বলেছেন। শীতে অ্যালার্জি জনিত কারণে ত্বকে র্যাশ উঠে যায়, লালচে হয়ে যায়, বা প্রচন্ড শীতে গোসলের পরে অনেক সময় গায়ে যে লালচে খুব দাগগুলো ওঠে।
এইগুলো থেকে কষ্ট পরিত্রাণের উপায় বা ঘরোয়া কোনো উপায় কি আছে ঘরোয়া যেটাতে রোগী পরিত্রাণের উপায় হচ্ছে তাৎক্ষণিকভাবে? খুবই জি। খুবই সহজ কিছু আহ, কাজ যদি আমরা করি, যে জি। জি। সাবান ব্যবহারটা আমরা কতটুকু করব, সাবানের ব্যবহার যদি সীমিত করি, আচ্ছা। গোসলের পরে যদি ইমোলিয়েন্ট বা যদি অলিভ অয়েল বা এই জাতীয় কিছু ব্যবহার করি, আর হুম। চর্মের নির্দিষ্ট কোনো যদি প্রদাহ থাকে, জি। একজিমা বা এগুলো যদি বেড়ে যায়, সেগুলো যদি ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে আমার মনে হয় যে আমরা উপকার পেতে পারি। শীতের সময় কিন্তু জলবায়ুতে মানে বাতাসের আর্দ্রতাটা কম থাকে, যার জন্য ঠান্ডার একটা প্রভাব আছে, প্লাস আর্দ্রতা কম থাকার একটা প্রভাব আছে, দুটো মিলে চামড়াটা ফেটে ফেটে যায়, চামড়াটা শুষ্ক হয়ে ওঠে। এটাকে আমরা জি। সহজেই গোসলের পরপরই অলিভ অয়েল বা এই এই জাতীয় কোনো একটা অয়েলি লোশন যদি আমরা ত্বকে ব্যবহার করি, আর সাবান জি। ব্যবহারটা জি। সীমিত করে ফেলি, তাহলেই ত্বকটা অনেকটাই হেলদি থাকবে। আর আচ্ছা, অবশ্যই সুস্থ যদি থাকবে। নির্দিষ্ট কোনো রোগের প্রভাব দেখা দেয়, জি। তাহলে চিকিৎসাটা দ্রুত নেওয়াটা ভালো। আমার মনে হয় যে চর্মরোগের চিকিৎসক বা যারা জেনারেল প্র্যাকটিশনার্স বা মেডিসিন যারা প্র্যাকটিস করেন, তাদের সাথে হুম। যোগাযোগ করাটা খুব দরকার। কারণ আমরা আসলে চর্মরোগগুলোর ব্যাপারটা হচ্ছে এরকম যে যত দ্রুত আমরা ইন্টারভেন করব, যত দ্রুত চিকিৎসায় যাব, ততই রোগটা নিরাময় করতে আমাদের সুবিধা হবে। একদম। এই সময়টাতে, শীতের সময়টাতে স্বাভাবিকভাবে পানির পরিমাণটা কমিয়ে দেওয়া হয় খাওয়ার ক্ষেত্রে। আমরা হয়তো তুলনামূলকভাবে গরমের সময় যতটা পানি খাই, শীতের সময় ওই পানিটার পরিমাণটা কমে যায়। তো এটা শরীরের উপরে কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং এটা সেটা এটা থেকে খুব আমরা? বেশি জি। খুব বেশি ক্ষতিকর প্রভাব পড়ে না। কারণ আচ্ছা। হচ্ছে আমি কতটুকু পানি খাই বা না খাই, এটা কিন্তু আমাদের শরীরের নিজস্ব ডিমান্ডের উপর নির্ভর করে। কাজেই শীতের হুম। সময় যেটি হয়, গরমের সময় কি হয়, আমাদের শরীর থেকে বেশ অনেকটা পানি ঘাম বের হয়ে হয়ে যায়। বেরিয়ে যায়। জি। জি। এবং অনেকটা পানি আমরা ঘাম ছাড়াও, আমরা বলি ইনসেন্সিবল পার্সপিরেশন, মানে ঘামটা অদৃশ্য ঘাম বলতে পারি আমরা, অদৃশ্য আচ্ছা, কিছু পানিও আমাদের শরীর থেকে উবে যেতে থাকে। বের হয়ে যায়। হুম। শীতের সময় তো এটি হয় না। কাজে শীতের সময় আমাদের পানির প্রয়োজনটাই কমে যায়। সেই কমে ক্ষেত্রে যাচ্ছে। পানি কম আমরা ইচ্ছে করে কম খাই না, আমাদের পানির প্রয়োজনটাই কম থাকে বলে আমরা পানি কম খাই। এটির উপর কোনো প্রভাব চিকিৎসা শরীরে পড়ে বলে আমার মনে হয় না, এবং এই জন্য জোর করে বেশি করে পানি খাওয়ার দরকার নেই। আচ্ছা, তার মানে পানির পরিমাণ বা চাহিদা অনুযায়ী পানি খেলেই হচ্ছে। যে পর্যাপ্ত চাহিদা বা অনুযায়ী আমার পরিমাণটা বেশি, যে শরীরের পরিমাণে আমরা গরমে খেতাম ওই একই পরিমাণ যে খেতে হবে বিষয়টা তেমন নয়। এরকম নয়, আমাদের শরীরের চাহিদা আচ্ছা। অনুসারে পানি খেতে হবে। অনেকে আছেন সকালে ঘুম থেকে উঠে অনেক পানি খান, বা ইচ্ছে করে একটু পানি বাড়িয়ে খান, মনে হয় জি। এটি জি। জি, প্রয়োজনীয় আমি নয়। এজন্যই বলছি। আচ্ছা, মানে এরকম কোনো প্রয়োজন নেই। আমার শরীর যতটা তার চাহিদা ঠিক ডিমান্ড ততটা করবে। পানি সে নিজেই গ্রহণ করবে। রাইট, 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 পিপাসা রাইট। লাগবে এক কথায়। বিপাশা পাবে। জি, ধন্যবাদ। এখন জানতে চাইবো শীতকালীন সবজি বা আমাদের শাকসবজিটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শুনুন, আমাদের প্রকৃতি কিন্তু আমাদেরকে সিজন অনুসারে একটা সাপ্লাই দিয়ে থাকে আমাদের শরীরের জন্য। আপনি কি দেখবেন যে আহ, গ্রীষ্মকালে যত রসালো ফল হয়, অন্য কালে রসালো ফল তত হয় না। কারণ কি, আপনার হ্যাঁ। গ্রীষ্মকালে রসালো ফলের প্রয়োজনটা বেশি। এটা প্রকৃতির সাথে একটা অদ্ভুত, আমাদের শরীরটাও কিন্তু প্রকৃতির একটু অংশ, এবং জি। সেই বিবেচনায় প্রকৃতির সাথে শরীরের একটা সুন্দর যোগসাজশ রয়েছে। এবং যে সমস্ত শাকসবজি শীতের বেলায় তৈরি হচ্ছে, প্রতিটি শাকসবজি আমাদের শীতে পুষ্টি যোগান দিতে, ভিটামিনের যোগান দিতে, মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো, যে সমস্ত জিঙ্ক, তারপরে ম্যাগনেসিয়াম এন্ড আদার্স মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো লাগে আমাদের শরীরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে কিন্তু প্রয়োজনীয়, সমস্তটাই যোগান দিতে আমাদের সাহায্য করে। কাজেই শীতের সবজি অবশ্যই খেতে হবে, এবং পর্যাপ্তই খেতে হবে। ধন্যবাদ। শীতকালে আরেকটা অসুখের বিষয় একটু বলতে চাইবো, যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো যে ব্যাধিটা আকস্মিক ঘটে,
এটার কি শীত পরিমাণটা শীতকালে বেড়ে যায় নাকি এটা স্বাভাবিক নিয়মেই চলে? শীতের এই বিষয়টা একটু বলবেন, শীতের কারণ বেলায় অনেকে এটি, বলে। জি। বলুন বলুন শীত। যে অনেকের ধারণা যে শীতের সময় স্ট্রোকের পরিমাণ বেড়ে যায় বা হারটা শতাংশটা বেড়ে যায়। এই বিষয়টা কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন? কিছুটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে জি। যে আমরা যাদের মানে কার্ডিয়াক কম্প্রোমাইজ, যাদের হার্টের কাজ সীমিত হয়ে আছে, মানে হার্ট মানে তার জি। ডিমান্ড ফুলফিল করতে পারছে না, যাদের মানে স্ট্রোকের সম্ভাবনা রয়েছে, যে সমস্ত মানুষ, তাদের অতিরিক্ত ঠান্ডায় এক্সপোজ হতে না করি। কেন না করা হয়? কারণ আমি যখন বেশি ঠান্ডায় এক্সপোজ হয়ে যাই, তখন তো শরীর কি করতে হয়, শরীরকে কিন্তু মেটাবলিজমটা বাড়িয়ে দিতে হয়, শরীরকে তার তাপ হুম। উৎপাদন বাড়িয়ে দিতে হয়। তাপ উৎপাদন বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেওয়া। তাহলে ইনডাইরেক্টলি আমি আমার রক্ত সঞ্চালন তন্ত্র এবং হৃৎপিণ্ডের উপর একটা এক্সট্রা লোড তৈরি করলাম। কাজেই শীতের বেলায় অতিরিক্ত ঠান্ডায় আমরা এক্সপোজ হতে না করি, এবং এটি আসলে একটি ইনডাইরেক্টলি হার্টের কাজ বাড়িয়ে দিয়ে, হার্টের ওয়ার্কলোড যেটা, কাজের এটা বাড়িয়ে দিয়ে হার্টের উপর চাপ তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে যাদের হার্টটা ইতিমধ্যেই দুর্বল হয়ে আছে, তাদেরটা একটা ওভার্ট রোগ, মানে প্রকাশিত রোগে চলে যেতে পারে। রোগের মানে আচ্ছা। যেটা আপাতত রোগে নেই কিন্তু একটা বর্ডার লাইনে আছে, সেটি একটি রোগে রূপান্তরিত হতে পারে শুধুমাত্র এই মেটাবলিক বা এই যে বিপাক ক্রিয়ার ডিমান্ডটা বেড়ে যাওয়ার জন্য। এটিতে সম্পর্ক আছে। কাজে আমরা তাদেরকে শীত থেকে একটু প্রিজার্ভ করে রাখা ভালো। খুব ঠান্ডায় যেন আচ্ছা। এক্সপোজ না হয়, খুব ঠান্ডায় যেন ব্যায়াম করতে না বেরিয়ে যান, এগুলোর জি। দিকে লক্ষ্য রাখাটা বাঞ্ছনীয়। ঠিক এটার সাথে একটা বিষয় একটু যুক্ত করতে চাচ্ছি। বয়স্ক ব্যক্তি যারা আমাদের পরিবারে আছেন, তারা অনেক সময় সকালবেলায় অবশ্যই তারা বেরিয়ে যায়, হাঁটতে বাহির হয়। এই সময়টা কখন থেকে হওয়া উচিত বলে আপনার কাছ থেকে একটু আমরা পরামর্শ নিতে চাইবো, যে এটা বয়স্ক এটা সদস্য যারা আছেন। জি। বয়স, এটা আসলে কমফোর্টেবল একটা টাইমে যাওয়া উচিত। খুব জি। যদি জি। মানে খুব বাইরের আবহাওয়াটা যদি খুবই ঠান্ডা থাকে, হুম তাহলে হুম। একটু সূর্যোদয়ের পরে। তারা তো বয়স্ক মানুষ, তো তাদের তো আর জি। অন্য কাজ নেই নিশ্চয়ই, তার তো আর না। অফিসে যেতে হবে না। কাজেই উনি যদি একটু বেলা করে বেরিয়ে যান, কোনো ক্ষতি তো হচ্ছে না। কাজে না। আমার মনে হয় যে খুব নির্দিষ্ট করে সময় বলে দেওয়া মুশকিল, তবে যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা বা যে তাপমাত্রাটা ওনার জন্য কমফোর্টেবল, সেই তাপমাত্রায় একদম। ওনার বাইরে যাওয়া উচিত। ধন্যবাদ। শীতকালে হাড়ের ব্যথা বা মাংসপেশির ব্যথাটা বেড়ে যায় অনেক সময়। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন? বেড়ে যায় শীতে জি। বাত জি। জাতীয় রোগগুলো, জি। জি। বাত জাতীয় একদম। রোগের, বাতের প্রবণতাটা বাড়ে, শীতে হুম। ব্যথার প্রবণতাটা বাড়ে। বা রোগটা যতটা না বাড়ে, তার ব্যথা বহন করার ক্ষমতা বেড়ে যাওয়ার জন্য শীতের বেলায় আমরা এগুলোকে বেশি অনুভব করি। আমার মনে হয় শীতের মধ্যে হয়তো বাত জাতীয় রোগের মানে প্রবণতাটাও বাড়ে কিছুটা। জি। কাজে ওই সময় যে মানে বিশেষ করে সুরক্ষা নেয়া, যে যে সমস্ত হাড়গুলো, যে সমস্ত গিঁটগুলো আমার ইয়েতে আছে, কি বলে, আহ, অসুস্থ অবস্থায় আছে বা একটু ভালনারেবল, মানে আমরা যে বলি যে ঝুঁকিতে আছে, ওইগুলোর উপর জি। চাপ কমিয়ে দেওয়া বা ওইগুলোকে সুরক্ষা দিয়ে চলা, জীবন চক্রটা এভাবে সাজিয়ে নেওয়া যে এগুলোর উপর চাপ কম লাগে, এভাবে সাজিয়ে নেওয়াটা ভালো। এবং আমরা প্রায় বলি, এগুলো তো আমরা দিয়েও থাকি, ফিজিওথেরাপি একটা পার্টও এটা, যে গরম শেক হুম। এবং কিছু ওয়ার্ম অ্যাপ্লিকেশন, এগুলো তো নিশ্চয়ই উপকার দেয়। শীতের সময় বাত জাতীয় রোগের অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা বেড়ে যাওয়ার জন্য বাত জাতীয় রোগের কষ্টটা বেড়ে যায়, কষ্টটা অবশ্যই বেড়ে একদম। যায়। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাইবো, যে শীতকালীন রোগ ব্যাধিতে ঠান্ডা, জ্বর, কাশিতে সাধারণত আমরা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ ব্যবহার করে থাকি। এই বিষয়টা কি স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হতে পারে? সব সময় না আমার, তবে একটা জিনিস দেখা উচিত, আমরা কখনোই খুব ওভার এনথুসিয়াস্ট, যেটা মানে খুবই আশাবাদী জি। হয়ে খুব ঝুঁকি নিয়ে কাজ করাটা ঠিক হবে না। কিছু কিছু বিষয় আছে, যে আমার একটা ঠান্ডা লাগলো, একটা জ্বর হলো, একটু সর্দি হচ্ছে, জি। প্রথম 2-3 দিন আমার একজন ডাক্তারের কাছে গেল, ডাক্তার একটু অবজার্ভই করেন, তখন একটু প্যারাসিটামল খেয়ে নেয়া বা একটু ঠান্ডার হুম। ওষুধ খেয়ে নেওয়াটা এত দোষের নয়। তবে যেটা লক্ষ্য রাখা উচিত, যে এটার সাথে কি তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বা আমি 3 দিন আচ্ছা। যাবত দেখছি জ্বরটা কমছে না কিনা, বা অন্য কোনো
নির্দিষ্ট একটা ফোকাস বলি আমরা, যে নির্দিষ্ট কোনো অঙ্গের লক্ষণ আছে কিনা। যেমন ধরুন আমার জ্বর হচ্ছে, সাথে গলা ব্যথা আছে, টনসিলটা ফুলে আছে, এখানে তো আর বসে থেকে লাভ নাই, এটা 3 দিনের বিষয় না। কিন্তু বা একটা জ্বর হচ্ছে, দেখে বাচ্চাটার বুকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা ওই যে বুকের যে ওয়ালটা এটা দেবে দেবে যাচ্ছে, বা শ্বাস নিতে জি। স্পষ্টই দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে, তখন নিশ্চয়ই আমরা বসে থাকার কথা বলবো না, তাকে প্যারাসিটামল খাইয়ে সন্তুষ্ট থাকতে বলবো না। আবার একটু ঠান্ডা লাগলো, একটু নাক দিয়ে পানি পড়েছে, একটু বেজ বেজ করছে গাটা, আহ, জি। জি। আমরা একটু অপেক্ষা করতে পারি। অনর্থক ডাক্তারের চেম্বারে লোড বাড়িয়ে বা হাসপাতাল সার্ভিসে লোড বাড়িয়ে বাড়ানোটাও বোধহয় সঠিক হবে না। যে এই ব্যালেন্সটা আমরা কতটুকু করব। আমরা কখনোই খুব আশাবাদী হয়ে খুব সাহসী হয়ে কাজ করবো না মেডিসিনে বা আমাদের প্র্যাকটিসে। খুব অতি সাহসের কোনো, অতি ঝুঁকি নেওয়ার কোনো রকম সুযোগ নাই। আমাদেরকে খুবই রেশনাল, মানে খুব যৌক্তিক অবস্থান নিয়ে চলতে হবে। কাজে কথাটা সোজাসুজি বলা মুশকিল যে আমি 3 দিনের 3 দিন যাবতই অপেক্ষা করব। অবশ্যই করব হুম। না। আমি যে প্রথম দিনই দেখি যে তার টনসিল ফুলে আছে, আমি নিশ্চয়ই 3 দিন অপেক্ষা করব না। প্রথম যদি দেখি যে বাচ্চাটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি 3 দিন অপেক্ষা করতে বলবো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সামান্য ভাইরাস জ্বরগুলো 3-4 দিনের মধ্যে এমনি সেরে যায়। যদি জি। জি। অ্যাডাল্ট হয়, তার কষ্ট বেশি নাই, শ্বাসকষ্ট নাই, কাশিটাও এরকম তীব্র না বা সহনীয় আছে, আমরা 3-4 দিন আমার মনে হয় যে একটু অপেক্ষা করা যেতে পারে, তাতে কোনো ক্ষতি হবে না। এক কথায় আমরা শরীরের লক্ষণগুলো দেখেই বুঝতে পারবো যে কখন অবশ্যই আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত যেতে এবং হবে, কখন যাওয়া আমরা উচিত, নিজেরাই সেটা নিয়ন্ত্রণ করে রাখতে পারবো। নিয়ন্ত্রণ করে রাখবো। আহ, ধন্যবাদ। এখন জানতে চাইবো শিশু স্বাস্থ্য নিয়ে। নর্মালি সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, এই রোগগুলোতে শীতকালে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে পরিবার কিভাবে সহজে এই উপায়টা বাহির করতে পারে যে কিভাবে তারা শিশুর স্বাস্থ্যের যত্নটা নিবে? শীতের সময় শুধু শিশু নয়, আমরা বলি যে এক্সট্রিমস অফ এজ, মানে একদম জি। শিশু এবং একদম বয়স্ক, এই দুইটা গ্রুপে জি। কিন্তু একটু বেশি একদম। ভালনারেবল থাকে। কাজে আমাদের তাদের প্রতি যে যে লক্ষ্যটা রাখা উচিত, তারা যেন অনর্থক ঠান্ডায় এক্সপোজ না হয়, অনর্থক কোনো ধোঁয়া বা ধূলিবালিতে এক্সপোজ না হয়। আমরা মশার কয়েল ব্যবহার করি। আমরা যদি জানি যে একটি বাচ্চা বা একটা শিশু, তার শ্বাসকষ্টের সমস্যা আছে, সেখানে কয়েল ব্যবহার করা, সেই ঘরে পিতার ধূমপান করা, সেই ঘরে হুম। অনর্থক একটা ওই যে ধোঁয়া তাপ, মানে অনেক সময় গ্রামাঞ্চলে এটা ব্যবহারও করি আমরা, যে একটু ঘরে একটা আগুনের কুণ্ডলি রাখা, যার থেকে আমরা জি। একটু জি। তাপ পাই, সেগুলো থেকে যে একদম। ধোঁয়াটা নির্গত হবে সেই ধোঁয়া থেকে রক্ষা করা। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে খুবই সচেতন থাকা উচিত। আমরা আবারও বলছি যে আসলে মানে শীতের কোন জিনিসটা বাচ্চা সন্তানকে আবার প্রভাবিত করছে, শীতের ঠান্ডাটা প্রভাবিত করছে, শীতের সময়কার যে ধোঁয়াটা প্রভাবিত করছে, কোনো ধুলা যদি থাকে সেটা প্রভাবিত করছে। কাজে আমাকে সবসময় শিশুটিকে এইগুলো থেকে, অনর্থক যেন এইগুলোতে বেশি এক্সপোজ না হয়ে যায়, সেটার প্রতি অবশ্যই দৃষ্টি রাখতে হবে। বয়স্কদেরও একই বিষয়ের প্রতি দৃষ্টি রাখা ঠিক হবে। এবং তারা যদি কোনো রকম আক্রান্ত হয়েই যায়, বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দির পাশাপাশি যদি শ্বাসকষ্ট থাকে, যদি শ্বাসের মাত্রা, হার, শ্বাস নেওয়ার হারটা বেশি থাকে, বা শ্বাস নিতে বা শিশুটির কষ্ট হচ্ছে, এরকম কোনো লক্ষণ জি। থাকে, হুম। তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা সঠিক হবে। বয়স্কদের বেলায়ও তাই। আমরা অবশ্যই তাদেরকে এই সমস্ত, যেহেতু অহেতুক কিছু আহ উপাদান, যে সমস্ত উপাদানগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, জি। সেগুলো থেকে আমরা তাদেরকে যেভাবে রক্ষা করতে পারি সেগুলোর দিকে লক্ষ্য রাখবো। এবং অনেক সময় তো আমরা দেখেছি যে এই যে আগুনের যে সোর্সটা থেকে বা তাপের যে সোর্স থেকে নানা রকম দুর্ঘটনাও ঘটতে দেখি। বাচ্চাদের বেলা এগুলো বেশি ঘটে, শিশুটি নিজেকে প্রোটেক্ট করতে পারে না, সেটা হাত দিয়ে দেয়, বা আহ বয়স্কদের ওইগুলো ঘটে। এগুলো থেকেও তাদেরকে রক্ষা করতে হবে। মোটের উপর শীতকালে আমাদের বয়সের উভয় প্রান্তে যারা থাকে, একদম হুম। হুম। শিশু এবং একদম বয়স্ক, তাদের প্রতি আমাদের একটু আলাদা দৃষ্টি দেওয়াই ঠিক হবে। মানে সচেতন থেকেই তাদেরকে যত্নে রাখতে হবে। পরিবারে, সচেতনতাটা জি, একটু পরিবারে যারা শিশু অবশ্যই আছে এবং যারা বয়স্ক আছে। তাদের প্রতি একটু আমরা আলাদা নজর আজকের, রাখতে হবে। জি, ধন্যবাদ। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি নিয়ে কিছু কথা বলবেন। একটি সোজা কথা হচ্ছে, স্বাস্থ্যের মূল ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি রোগকে
প্রতিরোধ করব, আমি আক্রান্ত হব না। এবং আক্রান্ত না হতে চাইলে আমাদেরকে কিছু স্বাস্থ্যের নিয়ম কানুন, মূল নিয়ম কানুন, আসলে তো আমরা একদম। সবসময় একেবারে সেই কঠোর নিয়ম কানুনের মধ্যে বেঁধে রাখতে পারবো না নিজেদের, কিন্তু ন্যূনতম কিছু নিয়ম কানুন আমরা মেনে চলবো। আমরা অতিরিক্ত ঠান্ডায় এক্সপোজড হব না, অতিরিক্ত ধূমপান করব না, এরকম যে সমস্ত অভ্যাসগুলো আছে সেগুলো বর্জন করব। শীতকালে কিছু কিছু মানুষের এই কিছু খাদ্যের প্রতি যাদের বিশেষ ক্ষতির কারণ হয় সেগুলো অ্যাভয়েড করব, কিন্তু আবার সেগুলো অ্যাভয়েড করতে শাকসবজি সম্পূর্ণ কিছু বর্জন করে থাকবো না। এবং প্রকৃতির সাথে খাপ খাইয়ে, প্রকৃতির নিয়ম মেনে আমরা নিজেদেরকে রক্ষা করে চলবো। আমরা প্রকৃতিরই সন্তান, কাজেই প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলতে পারলে রোগবালাই কম হবে। আমরা নিজেরাও সুস্থ থাকবো, সমাজটিও রাষ্ট্রটিও সুস্থ থাকবে। এটি হচ্ছে আমার মনে হয় এইভাবে আমরা চলতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের আয়োজনে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাকে আপনি ভালো এবং আপনার থাকবেন। দর্শকদের আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে যুক্ত করার জন্য। থ্যাংক জি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন ডাক্তার আছেন। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে এবং দেশের সর্বশেষ খবরাখবর সবার আগে জানতে ভিজিট করুন www.সংবাদপ্রকাশ.com। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।